চোখ বেঁধে রাখতে রাখতে চোখের ভিতর থেকে চোখের কাপড় চোখের সাথে লেগে থাকতো, জানি না চোখে কি ইনফেকশন হয়েছিল সে সময়। মনে মনে চিন্তা করতাম যে দেশের ভিতরে দেশের মানুষ কারোর সাথে এই ধরনের আচরণ করতে পারে, আমি যদি সেখানে না উপস্থিত থাকতাম, আমাকে কেউ বললে আমি বিশ্বাস করতাম না। আমার দেশে এটা সম্ভব নয় বলতাম। আমার মানুষ, আমার জনগণ, আমার নাগরিক আমার সাথে এই কাজ করবে, আমি বিশ্বাস করতাম না যদি আমাকে ওই জায়গা না আমাকে কেউ বলতো। 8টি বছর আমার মা কি ক্ষমতা হয়েছে এটা না জানে যে তার সন্তান কি বেঁচে আছে কি নেই। আমার স্ত্রী যখন তার মাত্র 27 বছর ছিল, যখন আমাকে তারা নিয়ে যায়, 8টি বছর তাকে স্কুলের বাচ্চাদের ফর্ম ফিল আপ করার সময় দেখতে হয় যে ফাদার পরিচয় কি, সে এখন কি করছে, কি লিখবে সেখানে, নিজেকে কি পরিচয় দেবে, বিবাহিত না বিধবা। ওর সন্তানদের, ছোট্ট সন্তানদের কাছে সবচেয়ে কঠিন প্রশ্ন ছিল যখন তার ক্লাসের বাচ্চারা জিজ্ঞেস করতে হতো বাবা কোথায়। আমার কাছে মনে হতো যে আমাকে জীবন্ত কবর দিয়ে দেওয়া হয়েছে। আমার কাছে মনে হতো যে মৃত্যু হচ্ছে ভালো। এবং আমি যেখানে ছিলাম সেখানে সুপরিকল্পিতভাবে, নিয়মতান্ত্রিকভাবে বন্দীদেরকে মৃত্যুর চেয়ে কঠিন অভিজ্ঞতা দেওয়ার প্রক্রিয়া সেখানে চলছে। আমি ধরে নিয়েছিলাম এখানে আমার মৃত্যু হবে, হয় আমি নির্যাতনে আমার এখানে মৃত্যু হবে, নাহলে তারা একদিন আমাকে মেরে ফেলবে। আমি কখনো এই আশা কয়েক মাসে ছেড়ে দিয়েছিলাম যে হয়তো সরকার পরিবর্তন হবে। আমি আশা ছেড়ে দিয়েছিলাম, কারণ এই সরকার শুধু একটি সরকার ছিল না, তাদের পাশে ছিল একটি এই অঞ্চলের পরাশক্তি। পশ্চিমা বিশ্ব এখন তাদেরকে অনেক সাপোর্ট দিয়ে যাচ্ছে। আমি আশা ছেড়ে দিয়েছিলাম। প্রতি রাতে আমি ঘুমোতে যেতাম মানুষের হয়ে তৈরি হয়ে, যে যখন তারা আমাকে হত্যা করবে আমাকে সময় দিবে না, বের করে মেরে ফেলবে। আজকে রাতে যদি আমাকে হত্যা করে, আমি সৃষ্টিকর্তাকে দোয়া করতে পারলাম এই আমার মৃত্যু যেন ইমানের সাথে হয়। সকালে যখন ঘুম থেকে উঠতাম তখন সৃষ্টিকর্তার সাথে দোয়া করতে পারলাম আগামী 24 ঘন্টা যেন আমি এমনভাবে পালন করতে পারি যদি মৃত্যুর পরবর্তী জীবনে আমি উপকৃত হতে পারি। আবার রাতের বেলা মৃত্যুর জন্য তৈরি হয়ে ঘুমাতে যেতাম। 8টি বছর ঠিক এভাবে কেটেছে। প্রতিদিন গত বছর 6ই আগস্ট ভোরে যখন তারা আমাকে বের করছে, আমি মনে করেছি আমাকে হত্যা করা। আমি মানসিকভাবে তৈরি হয়ে গেলাম। আমাকে যখন আমার তার ভিতরে চোখ বাঁধত, যে কাপড় দিয়ে সেটা খুলে গামছা দিয়ে চোখ বাঁধত, তখন আমি আরো নিশ্চিত হলাম যে আমার মৃত্যুর পর লাশ দেখে বুঝতে না পারে আমি সরকারের কাছে বন্দী ছিলাম। কিন্তু অবাক দেখলাম যে আমাকে হত্যা না করে আমি আবার স্বাধীন আকাশের সামনে দাঁড়িয়ে আছি। তখন আমি জানি না যে বিপ্লব হয়ে গেছে, কিন্তু আমি ভিতর থেকে বুঝতেই পারতাম না বাইরে দিন না রাত। আমি মানুষকে পরিচয় দিতে ভয় পাচ্ছিলাম আমার পরিচয়। যাই হোক, যখন প্রথম একজন পরিচিত মানুষ আমি পেয়ে গেলাম, সে আমাকে জড়িয়ে ধরে কেঁদে ফেললেন, বলল যে দেশ স্বাধীন হয়েছে, ভাইকেও ফেরে পেলাম। আমি খুব অবাক হয়ে থেকে জিজ্ঞেস করেছিলাম দেশ স্বাধীন হয়েছে মানে? তুমি বলে যে তুমি জানো না? আমি না। উনি আমাকে টেনে নিয়ে তার অফিসের ল্যাপটপ খুলে তার পাশে বসে ভিডিও অন করে দিল। আমার মনে আছে আমার চোখ দিয়ে দৌড় করে পানি পড়ছিল যখন আমি দেখলাম যে বাচ্চা ছেলেরা গুলির সাথে দাঁড়িয়ে আছে, গুলি চলছে। হিমালয়ের পর্বতের মধ্যে কয়েকটি বাচ্চা ছেলে দাঁড়িয়ে আছে গুলির সাথে। একজন পড়ে যাচ্ছে আর 10জন সে জায়গা দিচ্ছে। বাবা মা পিছনে দাঁড়িয়ে বাচ্চাদের উৎসাহ দিচ্ছে তার জন্য। হাজার মায়ের কোল খালি হয়েছে আমাকে আমার মায়ের কাছে ফিরে যাওয়ার জন্য। হাজার পরিবারের কান্না এসেছে আমার পরিবারের হাসি আসার জন্য। এই হাজার রক্তের বিনিময়ে আজকের এই নতুন স্বাধীনতা, যার জন্য আমি আপনাদের সামনে জীবিত অবস্থায় দাঁড়িয়ে আছি। মানুষের ন্যূনতম অধিকার, মানব অধিকারের জন্য এত কঠিন দাম দেওয়ার দরকার ছিল না? যে আদর্শ, যে মুক্তির আকাঙ্ক্ষা নিয়ে এই দেশ হয়েছিল, সেই আকাঙ্ক্ষা যদি সত্যি করতে মানুষ লালন করতে পারত, তাহলে কি এই স্বাধীনতার 50 বছর পরে এতটি তাজা নিষ্প্রাণ প্রাণকে জীবন দিতে হতো? আমার মতো একজন নগণ্য লোককে কি এতটি বছর অন্ধকারে পড়ে থাকতে হতো? আমার সন্তানদেরকে কি এই অনিশ্চয়তার মধ্যে জীবন কাটাতে হতো? তাদের বাবা কোথায়? আমি শুধু আমার কথা বলছি না,
আমি হাজারো হারিয়ে জোর সত্যের কথা বলছি, আমি লক্ষ ধ্বংস হয়ে যে পরিবারের কথা বলছি। বলছি এমন একটি বাংলাদেশ যার ব্যাপারে সবাই আশা হারিয়ে ফেলেছে। সবাই ধরে নিয়েছিল এই দেশ একটি পাপেট রাষ্ট্রে পরিণত হয়ে গেছে, আর একটি পরশক্তির ধীরে ধীরে একসময় তার পেটে ঢুকে যাবে। আলহামদুলিল্লাহ, আল্লাহকে হাজার শুকরিয়া। মানুষ পরিকল্পনা করেন, কিন্তু সৃষ্টিকর্তার পরিকল্পনাই সর্বশেষ। যখন মানুষের সব আশা শেষ হয়ে গেল, তখন যাদের কাছ থেকে অনেকের পিতা মাতাও আশা করে না। একজন শহীদের পিতা আমাকে বলেছেন যে আমার ছেলেটা সকালে ঘুম থেকে বিছানাটা করতো না, আমি তাই 20 দিনও কাপড় ধুতে দিই নাই। সেই ছেলেটা জীবন দিয়েছে, আমি নিষেধ করছি যে শুনে নাই। আমার হাত দিয়ে গলে মাথায় হাত দিয়ে কাছে বলছে আমার সন্তান চলে গেছে, এই জন্য তুই দুনিয়াতে ফেরত আসছো না বাবা। আমি ঋণী, আমার পরিবার ঋণী, পুরো জাতির ঋণী শহীদের কাছে। শেষ করতে যাচ্ছি একটি দুটো স্বীকৃতি দিয়ে। সেটা হচ্ছে আমি যখন আমার পরিবারের কাছে ফেরত আসি, আমি তাদেরকে জানতে চাই 8 বছরের অন্ধকার, আমাকে বলো কি হয়েছে 8 বছর, কারা খবর রেখেছিল, কারা খবর দিয়েছিল আমাদের। শুনতে পেলাম যে আমাদের নিকটাত্মীয়রা আমাদেরকে ভুলে গিয়েছিল। আমার বন্ধুরা ফোন ধরতো না, আমার ওয়াইফের ফ্রেন্ড লিস্ট থেকে সবাই আনফ্রেন্ড করে দিয়েছিল। যারা আমার পিতার কাছ থেকে সুবিধা নিয়ে বড়লোক হয়েছে, তারা তাদের আত্মীয় স্বজনের বিয়ের দাওয়াত পর্যন্ত দিত না আমাদের। সেই বিপদ সময় কিছু লোক আমাদেরকে মনে রেখেছিল, কিছু লোক আমাদের সাথে যোগাযোগ করেছিল। আমার ওয়াইফ আমাকে বলছে কিছু বাচ্চা ছেলে প্রায় আসতো, কাগজে লিখে নিয়ে যেত কি হয়েছে তোমার সাথে, বারবার জানতে চাইতো আপনার কোনো খবর আছে কিনা জানান, কি আপনাদেরকে হয়রানি করছে কিনা জানান। আমি বললাম কারা আসলো, পরে জানতে পারলাম সেই বাচ্চাটা একটা ছেলে হচ্ছে সেই সংগঠন, এই সংগঠনের অনুষ্ঠান আমরা দাঁড়িয়ে আছি হিউম্যান রাইটস সাপোর্ট সেন্টার। সবচেয়ে নিয়মিতভাবে পরিবেশে যোগাযোগ, কোনো সম্পর্ক নেই তাদের সাথে, না আত্মীয়তা, না কোনো পরিচয়, শুধু একটি সেতু বন্ধন, সেটা হচ্ছে আমি একজন ভিকটিম, আর তারা হচ্ছে মানবাধিকারের কর্মী। আমি পরিবার অন্তঃস্থল থেকে, পরিবারের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি হিউম্যান রাইটস সাপোর্ট সেন্টারকে। তারা নিয়মিত যোগাযোগ রেখেছেন। আমার পরিবারকে তাদের কাছে যোগাযোগ করতে হয়নি, তারা এসে আমার পরিবারের সাথে যোগাযোগ করেছে। আমার ওয়াইফকে তাদের কাছে যেতে হয়নি, তারা এসে আমার ওয়াইফের কাছ থেকে তথ্য কালেক্ট করেছে। এটাই হওয়া উচিত ছিল, কিন্তু দুর্ভাগ্যের সত্যি অনেক নামী দামি মানবাধিকার সংগঠন সেটা করতে পারেনি। দ্বিতীয় কৃতজ্ঞতার শিকার এখানে ভবিষ্যৎ আজকে মানবাধিকারের অন্যতম, আমি বেশি হয়ে গেলে প্রভাব পুরুষ বলতে হবে, আমাদের প্রিয় ভাই নূর খান লিটন, যে নিয়মিত পরিবেশের যোগাযোগ রেখেছেন, খবর নিয়েছেন। এবং হিউম্যান রাইটস সাপোর্ট সেন্টার আমি আসলাম, তাদেরকে জানতে চাইলাম যে তোমরা কীভাবে এত নিয়মতান্ত্রিক কাজ করেছো। তারা বলেছে তাদের প্রশিক্ষণদাতা, অন্যতম প্রশিক্ষণদাতা হচ্ছেন নূর খান লিটন ভাই। আমি অন্তত শ্রদ্ধা জানাই। সর্বশেষ স্বীকৃতি জানাতে হবে, আমার গুম হওয়ার পর অনেকে অনেক কিছু জানতে, কে গুম করেছে, কেন গুম করেছে, কিন্তু প্রকাশ্যে প্রথম একটি রিপোর্টের মাধ্যমে সারা বিশ্ববাসী জানতে পারে যে কার নির্দেশে আমার গুম হয়েছিল। সেই রিপোর্টটি করে ব্রিটিশ জার্নালিস্ট ডেভিড বার্গম্যান, দি প্রিন্ট ওয়েবসাইটে, যে প্রথমবার মতো তিনি রিপোর্ট করেন যে শেখ হাসিনার সরাসরি নির্দেশে আমার গুম হয়েছে। সহধর্মিণী সারা হোসেন এখানে উপস্থিত আছেন, আমাদের সম্মানিত আইন অঙ্গনে তিনি একজন আইকন। আমরা সবাই তার দিকে তাকায় লয়ের প্রতি ডেডিকেশনের দিক দিয়ে। ওনার পিতা বাংলাদেশের সংবিধানের প্রবক্তা, যে সংবিধান ওনার পিতা রেখে গিয়েছিলেন, সেখানে যে মৌলিক অধিকারের ধারাগুলো ছিল, সেগুলো যদি আমাদের নীতি নির্ধারিত মেনে চলতো, তাহলে আজকে এতগুলো নিষ্পাপ প্রাণকে জীবন দিতে হতো না, আমার যৌবনকাল একটু অন্ধকার ঘরে কাটাতে হতো না। আসলে আমরা শপথ গ্রহণ করি, এই বাংলার মাটিতে সবচেয়ে পবিত্র জিনিস যেন হয় মানুষের অধিকার, একজন মানুষের অধিকার, আর কেউ যেন কখনো কেড়ে নিতে না পারে। সে যে হোক, যত শক্তিশালী ব্যক্তি হোক, যত শক্তিশালী দল হোক, যত শক্তিশালী পরাশক্তি হোক, এই বাংলার মাটিতে আর কারোর অধিকারকে কেড়ে নিতে পারবে ইনশাআল্লাহ। আসুন আমরা একসঙ্গে কাজ করি। সর্বশেষ স্বীকৃতি, আমি সেই দিনের কথা মনে পড়ে, যখন আমি ভিডিওতে দেখছিলাম গুলি চলছে, সবাই একসঙ্গে দাঁড়িয়ে আছে, জিন্স পরা ছেলে, মাদ্রাসার ছেলে,
জিন্স পরা মেয়ে, বোরখা পরা মেয়ে একসঙ্গে এক কাতারে দাঁড়িয়ে আছে গুলির সামনে। আজকে আবার আমি দেখলাম আমাদের পাহাড়ি বোন এবং বোরখা পরা বোন, হেজাব পরা বোন এবং আধুনিক চিন্তার বোন একই জায়গায় একই প্ল্যাটফর্মে দাঁড়িয়ে কথা বলছে। আমার মন ভরে গেল দেখে। ধন্যবাদ হিউম্যান রাইটস সাপোর্ট সেন্টারকে এত ওয়াইড অ্যাঙ্গেলে সবাইকে ইনক্লুড করার জন্য। এই বাংলাদেশে আমরা চেয়েছিলাম আমাদের মত পার্থক্য থাকবে, রাজনৈতিক ভিন্নমত থাকবে, কিন্তু কিছু বিষয়ে আমরা সবাই এক থাকবো। আসুন মানবাধিকার হচ্ছে হোক সেই বিষয় যেখানে জাতি, দল, মত নির্বিশেষে সময় এক থাকবো ইনশাআল্লাহ।